আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আমি যে বিষয়টা এখানে আজকে আলোচনা করতে যাচ্ছি তা হলো এক্সটেনশন এডুকেশন, অর্থাৎ সম্প্রসারণ শিক্ষা। তো শিক্ষার গুরুত্ব আমরা সকলেই জানি। শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষকে যদি উন্নতি করতে হয়, মানুষকে যদি দক্ষতা অর্জন করতে হয়, তাহলে কিন্তু শিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয়। শিক্ষা যে সময়ে মানুষের পাওয়ার কথা সে সময় তারা পায় না, তার বিভিন্ন কারণ থাকতে পারে। এবং পরবর্তীকালে দেখা গেছে যে যেই মানুষগুলো শিক্ষা থেকে বিচ্যুত হলো, তারা যদি আবার শিক্ষার সুযোগ পায় তাহলে কিন্তু তারা আরও বেশি দক্ষ হয়ে উঠতে পারে। তাদের যে নিজ নিজ যে ক্ষেত্র রয়েছে সেখানে তারা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে, অনেক বেশি যোগদান করতে পারে। তাই শিক্ষা শুধুমাত্র একটা ক্লাসরুমের মধ্যে, শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষা আরও উন্মুক্ত করা হলো। শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ফর্মে শিক্ষাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হলো। তার মধ্যে এই এক্সটেনশন এডুকেশন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা। যেমন আমরা মুক্ত শিক্ষার কথা শুনেছি, যেমন আমরা ডিস্টেন্স শিক্ষার কথা শুনেছি, সে একই রকমভাবে এক্সটেনশন এডুকেশনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার সাহায্যে যারা শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে, পিছিয়ে গেছে, তাদেরকে যদি আবার শিক্ষার আওতায় আনা যায়। তো আজকের এই আলোচনা থেকে আমি মূলত যেই বিষয়গুলো এখানে আমি রাখবো বা যেগুলো আমি ডিসকাস করব, সেগুলো সম্পর্কে আপনাদের একটু আগে জানিয়ে রাখি। সেটা হলো যে এই এক্সটেনশন এডুকেশন সম্পর্কে একটা ভূমিকা আমি অলরেডি দিয়েছি এবং আরও কিছু কথা বলবো। এবং এক্সটেনশন এডুকেশন মানে হচ্ছে সম্প্রসারণ শিক্ষার সংজ্ঞা, সম্প্রসারণ শিক্ষার বৈশিষ্ট্য, সম্প্রসারণ শিক্ষা বনাম প্রথাগত শিক্ষার মধ্যে কী পার্থক্য রয়েছে, সম্প্রসারণ শিক্ষার মূল উপাদানগুলো কী কী, সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য কী, সম্প্রসারণ সেবা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এবং সম্প্রসারণ কার্যক্রম, সম্প্রসারণ শিক্ষার মূল নীতি কী রয়েছে, এবং এক্সটেনশন শিক্ষার গুরুত্ব কী, এবং এক্সটেনশন শিক্ষার কার্যকারিতা কী, সম্প্রসারণ শিক্ষার প্রভাব কিছু রয়েছে কিনা আমাদের সমাজে, এবং সম্প্রসারণ শিক্ষার পদ্ধতি, সম্প্রসারণ শিক্ষা ও স্থিতিশীল উন্নয়ন, সম্প্রসারণ শিক্ষার ভবিষ্যৎ, এবং এখানে কী কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং কিছু প্রশ্নও কিন্তু এখানে রাখা হয়েছে। শিক্ষার্থী যেগুলো এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আজকের এই বিষয় সম্পর্কে আরও বেশি অবগত হতে পারবে এবং সমৃদ্ধ হতে পারবে। তাহলে আজকে দেখে নেওয়া যাক যে এই সম্প্রসারণ শিক্ষা বিষয়টা কি। এটা আমরা যদি বলি, আমাদের ভারতবর্ষ একটি কৃষক নির্ভর দেশ এবং এখানে গ্রামীণ জনগণের জন্য কিন্তু উন্নতি হওয়ার জন্যই কিন্তু মূলত এই সম্প্রসারণ শিক্ষার প্রচলন কিন্তু শুরু হয়। এবং আমরা জানি যে আধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে জ্ঞান বিস্তার করা। তাহলে মূলত যারা গ্রামীণ জনসাধারণ এবং কৃষক যারা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে যদি আবার শিক্ষার আওতায় আনা যায় এবং তাদেরকে যদি তাদের বিভিন্ন ক্ষেত্রের যে সমস্ত তারা রয়েছে তাদেরকে যদি সেই ক্ষেত্র সম্পর্কে যদি বিভিন্ন দক্ষতা বাড়ানো যায়, তাহলে কিন্তু তাদের জন্য যেমন সেটা অত্যন্ত ভালো এবং সেটা আমাদের দেশ এবং সমাজের জন্য ভালো। কারণ জনসম্প্রদায়ের মানুষদেরকে যদি উন্নতি করা না যায়, তাহলে একটা সমাজ বা জনসম্প্রদায় কিন্তু উন্নত হতে পারে না এবং সেটা দেশের জন্য কিন্তু খুব ভালো নয়। যার ফলে এই যে এক্সটেনশন এডুকেশনের মূল যারা হচ্ছে আজকে যাদেরকে এটা পাওয়ার কথা, তারা হচ্ছেন কৃষক এবং গ্রামীণ জনসাধারণ। আমাদের এবার দেখে নিতে হবে যে এই সম্প্রসারণ শিক্ষাটা কি। সম্প্রসারণ শিক্ষার সংজ্ঞা বা ডেফিনেশনটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে এখান থেকে আমরা জানতে পারবো যে সম্প্রসারণ শিক্ষাটা কি। তাহলে সম্প্রসারণ শিক্ষা হলো একটি শিক্ষা প্রক্রিয়া যা গ্রামীণ জনগণকে উন্নত চর্চার জ্ঞান প্রদান করে এবং স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি কে বলেছেন? এটি বলেছেন ওপি দাহামা 1973-তে তিনি বলেছেন। তাহলে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় যে গ্রামের মানুষ যারা, তারা কিন্তু কৃষি নির্ভর এবং কৃষিকাজ করে সারা দেশের মানুষের তারা অন্ন যোগায়। কিন্তু আমরা যদি খুব ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখব যে তারা আজকে শিক্ষা থেকে বিচ্যুতি তাদের কেন হলো। কারণ গ্রামীণ অঞ্চলের মানুষদের যে চাষবাস বা সেখানকার যে কৃষি ব্যবস্থা, সেখানে কিন্তু অনেক কায়িক পরিশ্রম করতে হয় এবং অনেক সময় ব্যয় করতে হয়, যার ফলে আমাদের যে গতানুগতিক শিক্ষা, সেই শিক্ষা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়। তার কারণ সে যখন ওই
গ্রামের কৃষক হিসেবে সে তার জমিতে যখন সারাক্ষণ সে কাজ করে, সেই একই সঙ্গে কিন্তু তার আমাদের এই শ্রেণীকক্ষের যে শিক্ষণ ব্যবস্থা, সেখানে কিন্তু একসঙ্গে দুটো কার্য পরিচালনা করা সম্ভব নয়। তাই সরকার এবং বিভিন্ন উদ্যোগীরা এই সম্পর্কে একটা উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে যদি এডুকেটেড করা যায়, তাহলে এমন একটা প্রক্রিয়া বার করা দরকার যেটা তাদের ওই গ্রামীণ কর্মসংস্কৃতি, তাদের গ্রামীণ যে সমস্ত কাজের সঙ্গে তারা যুক্ত, সেগুলো করেও যাতে তারা শিক্ষা নিতে পারে। তাই তিনি বলেছেন যে সম্প্রসারণ শিক্ষা হলো একটি শিক্ষা প্রক্রিয়া যা গ্রামীণ জনগণকে উন্নত চর্চার জ্ঞান প্রদান করে এবং স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখনই তারা এডুকেটেড হবে তখন কিন্তু তারা ডিসিশন নিতে পারবে এবং ডিসিশন মেকার হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখে নিই যে আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। 1958 সালে বি রামভাই এই সংজ্ঞাটা দিয়েছেন। তিনি বলেছেন যে সম্প্রসারণ একটি দ্বিমুখী প্রক্রিয়া যা বৈজ্ঞানিক তথ্য গ্রামীণ জনগণের কাছে পৌঁছে দেয় এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। এই বি রামভাইয়ের যে সংজ্ঞাটা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি যে গ্রামের মানুষ তারা যদি বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো পায়, তাহলে কিন্তু তাদের যে প্রতিদিনকার যে লড়াই, প্রতিদিনকার যে কাজ, সেটা কিন্তু অনেক সুন্দর হয়। সেটা যদি প্রযুক্তি নির্ভর করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আমরা যদি দেখি তাহলে দেখব যে একটা সময় ছিল চাষবাসের জন্য বিভিন্ন বলদ ব্যবহার করা হতো বা বিভিন্ন মোষ ব্যবহার করা হতো, তাহলে সেখানে কিন্তু এখন ট্রাক্টরের সাহায্যে চাষ হয়। তাহলে এই যে জনগণের এই বিষয়টা সম্পর্কে অবগত করানো হলো, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেখানে কি করে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে পারে। তাহলে এক্সটেনশন এডুকেশন বা সম্প্রসারণ এডুকেশন হচ্ছে একটা এমন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু সম্ভব এবং সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়। বি রামভাইয়ের 1958 সালে তিনি এই সংজ্ঞাটা দিয়েছিলেন। এই সংজ্ঞার মধ্য দিয়ে কিন্তু আমরা সম্প্রসারণ এডুকেশন বা সম্প্রসারণ শিক্ষা সম্পর্কে কিন্তু একটা ধারণা কিন্তু আমরা পেলাম। তৃতীয়ত হলো সম্প্রসারণ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই অবদান রাখে। এখানে সম্প্রসারণ শিক্ষা এরকম নয় যে একটা নির্দিষ্ট সময়ের পরে সেই শিক্ষা বন্ধ হয়ে যাবে। সম্প্রসারণ শিক্ষা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেই শিক্ষার মধ্য দিয়ে প্রতিনিয়ত কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী তারা যুক্ত থাকে এবং প্রত্যেকেই কিন্তু সেখানে কন্ট্রিবিউট করে, প্রত্যেকেই কিন্তু সেখানে অবদান রাখে। তাই সম্প্রসারণ শিক্ষা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই কিন্তু অবদান রাখে। এখন কথা হলো যে এই সম্প্রসারণ শিক্ষা সম্পর্কে আমরা কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা আমরা দেখলাম এবং সেগুলো থেকে কিন্তু আমরা একটা ধারণা করে উঠতে পারলাম। এখন এই সম্প্রসারণ শিক্ষার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি এখানে আলোচনা করব, যেই বৈশিষ্ট্যগুলো এই সম্প্রসারণ শিক্ষা সম্পর্কে আমাদেরকে ব্যাপক ধারণা দিতে কিন্তু সাহায্য করবে। তো প্রথমত বৈশিষ্ট্য হলো এটি একটি ব্যবহারিক শিক্ষা। আমরা আমাদের যে পুঁথিগত শিক্ষা রয়েছে, অর্থাৎ আমরা আমাদের যে প্রথাগত শিক্ষায় যে শিক্ষা গ্রহণ করি, সেটা কিন্তু অনেকটাই পুঁথি নির্ভর শিক্ষা। পুঁথি নির্ভর শিক্ষা হলো যেখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং বা আমাদের সাইকোমোটর ডোমেইনের ব্যবহার কিন্তু খুব কম। সেখানে আমরা তথ্য আহরণ করি কিন্তু তার ব্যবহারিক দিক কিন্তু আমরা সেরকমভাবে করি না। কিন্তু সম্প্রসারণ শিক্ষা হচ্ছে তার বিপরীত। এখানে কিন্তু এটি একটি ব্যবহারিক শিক্ষা, অর্থাৎ আমাদের যে প্রতিদিনকার যে কাজ, আমাদের যে বিভিন্ন রকমের কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতিটাকে আরও কী করে সুন্দর করা যায় সেই সম্পর্কে আমাদেরকে অবগত করে। আমরা কি করে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে আমরা সেই কর্মগুলো করতে পারি, সেটা চাষবাস হোক, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য হোক, বিভিন্ন রকমের যে সমস্ত কর্মপদ্ধতির মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি, সেগুলোকে আরও কী করে সুন্দর করা যায়, তার ব্যবহারিক শিক্ষা কিন্তু এক্সটেনশন শিক্ষার মধ্য দিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত হলো এটি একটি শিক্ষামূলক কার্যক্রম, অর্থাৎ যেখানে বিভিন্ন ইনফরমেশন শুধু নয়, তাদের কি করে সেই কাজটাকে তারা সম্পূর্ণ করতে পারবে সেই সম্পর্কে একটা শিক্ষামূলক বিভিন্ন রকমের বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়। তৃতীয়ত হলো এটি একটি যোগাযোগমূলক হস্তক্ষেপ, অর্থাৎ গ্রামের মানুষ যারা শিক্ষা থেকে বঞ্চিত, যারা শিক্ষার থেকে বিচ্যুত হয়েছে, তাদের সঙ্গে একটা যোগাযোগের মধ্য দিয়ে, হস্তক্ষেপের মধ্য দিয়ে, অর্থাৎ ইন্টারভেনশনের মধ্য দিয়ে তাদের যদি আরও বেশি করে শিক্ষিত করা যায়, তাহলে কিন্তু সেটা আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের আর্থিক উন্নতি কিন্তু সেখান থেকে হতে পারে, আমাদের দেশের আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে। তাহলে এটি একটি যোগাযোগমূলক হস্তক্ষেপ পদ্ধতি আমরা বলতে পারি। চতুর্থত হলো এটি মানব আচরণে স্বতঃস্ফূর্ত পরিবর্তন আনতে সহায়ক। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে কোনো একজন ব্যক্তি সে চাষবাসের সঙ্গে যুক্ত, কিন্তু আধুনিক চাষবাস সম্পর্কে কিন্তু তার সেই জ্ঞান নেই, তাহলে তার যে জমি, সেখানে যদি আধুনিক চাষবাসের পদ্ধতির মধ্য দিয়ে
তার ফসলের পরিমাণটা বাড়ানো যায়, তাহলে সে কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারে। তাহলে এই যে ফসলের পরিমাণটা বাড়িয়ে তাকে আর্থিকভাবে লাভবান করা, এটা কিন্তু তার আচরণের একটা স্বতঃস্ফূর্ততা কিন্তু সেখানে পরিবর্তন কিন্তু আনতে পারে এই এক্সটেনশন এডুকেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সম্প্রসারণ শিক্ষার বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা কিন্তু একটা ধারণা তৈরি করতে পারি যে সম্প্রসারণ শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। সম্প্রসারণ শিক্ষার কার্যকারিতা, অর্থাৎ সম্প্রসারণ শিক্ষা কতটা এফেক্টিভ। আমি আমার আলোচনার শুরুতেই আজকে শিক্ষা সম্পর্কে কথা বলছি, এবং শিক্ষা সম্পর্কে কথা বলতে গিয়ে সেখানে আমরা বলেছি যে সম্প্রসারণ শিক্ষাও একটা শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। যেমন মুক্ত শিক্ষা বা যেমন ডিস্টেন্স এডুকেশন, এই যে শিক্ষা বিভিন্ন ফর্মে মানুষকে যে শিক্ষিত করার বিভিন্ন প্রয়াস যে নেওয়া হয়েছে, তার মধ্যে সম্প্রসারণ শিক্ষাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং অবশ্যই এর একটা এফেক্টিভনেস রয়েছে, কার্যকারিতা রয়েছে। সেটা হলো স্থানীয় জনগণকে উন্নত কৃষি এবং প্রযুক্তি সম্পর্কে অবহিত করে এবং উন্নত জীবনযাপনের জন্য সহায়তা করে। তাহলে এই যে গ্রামের যারা মানুষ, তাদের জীবনের মানোন্নয়ন ঘটাতে হবে আমাদের। তার কারণ তারা দেশের জন্য, দেশের মানুষের খিদে নিবারণের জন্য তারা ফসল ফলিয়ে যাচ্ছে, কিন্তু তাদের জীবনের মান কিন্তু অনেক উন্নত নয়। আমরা বিভিন্ন সময়ে দেখি তারা বিভিন্ন রকমের রোগ জীবাণুতে আক্রান্ত হয়, কারণ তাদের জীবনযাত্রার মান সেরকম উন্নত নয়। তাহলে এই সম্প্রসারণ শিক্ষা শুধুমাত্র কৃষির উন্নতি করে তাদের আর্থিক লাভবান করাই নয়, তার পাশাপাশি তাদের জীবনযাপনেরও জন্যও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই সম্প্রসারণ শিক্ষার কার্য নিয়ে থাকে। তার ফলে আমরা মনে করি যে মানুষের জীবনের মানোন্নয়ন করাটা কিন্তু একটা মুখ্য বিষয়, এবং সেটা সরকারি দিক থেকে হোক, সেটা বিভিন্ন সংস্থার দিক থেকে হোক, বা বিভিন্ন যে সমস্ত ধর্মীয় ব্যবস্থাগুলো আছে তাদের মাধ্যমে হোক, লক্ষ্য কিন্তু মানুষের জীবন মানের উন্নতি করা, অর্থাৎ মানুষের কোয়ালিটি লাইফ নিশ্চিত করা। তাহলে এই সম্প্রসারণ শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে উন্নত জীবনযাপনের জন্য মানুষকে কিন্তু সহায়তা করা হয়। এখন কথা হচ্ছে যে সম্প্রসারণ শিক্ষা বনাম প্রথাগত শিক্ষার একটা পার্থক্য কিন্তু আমাদের নিয়ে আসা দরকার, কারণ পার্থক্য না হলে আমরা সম্প্রসারণ শিক্ষাটাকে খুব ভালো করে বুঝতে পারবো না। তাহলে আমরা যদি এই পার্থক্যটা দেখি, তাহলে দেখব যে সম্প্রসারণ শিক্ষা কোথায় প্রথাগত শিক্ষা থেকে আলাদা। কারণ আমরা বিশেষ করে একেবারেই জীবনের শুরু থেকেই কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়, সেটা কিন্তু অনেকটাই অপ্রথাগত হলেও পরবর্তীকালে কিন্তু আমরা প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে আমাদের শিক্ষা সম্পন্ন করি। তাহলে এখানে যদি আমরা শুরুটা দেখি, তাহলে প্রথাগত শিক্ষায় বিভিন্ন তাত্ত্বিক আলোচনা হয়, আর যেখানে সম্প্রসারণ শিক্ষা সেটা কিন্তু বাস্তব চর্চা দিয়ে শুরু হয়। অর্থাৎ আমরা যে কাজের সঙ্গে যুক্ত, আমাদের যে জীবন সংগ্রাম, সেখানে আমরা যে প্রতিদিন যে সমস্ত কাজ করি, সেই কাজে কিভাবে আমরা আরও সুন্দর করে সেটাকে করতে পারি, অর্থাৎ বাস্তবধর্মী বিভিন্ন রকমের শিক্ষা কিন্তু এখানে আনা হয়, যেটা পুঁথি নির্ভর নয়, যেটা বাস্তব অভিজ্ঞতা নির্ভর। দ্বিতীয়ত হলো পাঠ্যক্রম। যদি আমরা বলি, এখানে প্রথাগত শিক্ষার যেমন আমরা প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এভাবে বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন পাঠ্যক্রম এখানে কিন্তু থাকে, এবং সেই পাঠ্যক্রমগুলো কিন্তু বয়স অনুযায়ী সাজানো হয়। এবং কিন্তু আমরা যদি সম্প্রসারণ শিক্ষা দেখি, তাহলে কিন্তু এখানে পাঠ্যক্রম কিন্তু নির্ধারিত নয়। এখানে পাঠ্যক্রম হচ্ছে যখন যেই বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে যেরকম দরকার হবে সেরকমভাবেই কিন্তু তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া হয়, সেরকমভাবেই তাদেরকে বিভিন্ন রকমের নলেজ দেওয়া হয়, যাতে করে তারা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখান থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। আমরা যদি শিক্ষা পদ্ধতি দেখি, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ রয়েছে। এটা হচ্ছে উলম্ব শিক্ষা পদ্ধতি এবং এটা হচ্ছে সমান্তরাল শিক্ষা পদ্ধতি। উলম্ব শিক্ষা পদ্ধতি মানে এখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে এবং একটা নির্দিষ্ট এখানে কিন্তু একটা স্তর রয়েছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো চাইলেই আমরা কিন্তু এই শিক্ষায় প্রবেশ করতে পারি না। এখানে প্রাথমিক শিক্ষা দিয়ে আমাদের শুরু হয় এবং পরবর্তীকালে উচ্চ শিক্ষা দিয়ে কিন্তু আমাদের পড়াশুনো শেষ হয়। কিন্তু এই যে সম্প্রসারণ শিক্ষা, এই শিক্ষা কিন্তু সমান্তরাল শিক্ষা, অর্থাৎ আমাদের জীবনযাপনের যে ব্যবস্থা রয়েছে তার সঙ্গে ওই শিক্ষাকে যুক্ত করে সমান্তরালভাবে কিন্তু চলতে থাকে। এখানে অংশগ্রহণ এবং কেমন হয়, এখানে প্রথাগত শিক্ষায় অংশগ্রহণ হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলেই কিন্তু সে শিক্ষার আঙিনায় না এসে শিক্ষাকার্য পরিচালনা করতে পারে না। কেউ প্রথাগত শিক্ষায় যদি অন্তর্ভুক্তি হয়, নথিভুক্ত হয়, তাহলে প্রতিদিন কিন্তু তাকে শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে হবে, তাকে প্রতিনিয়ত যে সমস্ত মূল্যায়ন ব্যবস্থাগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে, তাকে নির্দিষ্ট
কিছু নিয়মকানুন মানতে হবে, সেখানকার নির্দিষ্ট সময়ে তাকে সেখানে উপস্থিত থাকতে হবে, নির্দিষ্ট সময়ে তাকে সেখান থেকে ছাড়া হবে। সমস্ত কিছুই কিন্তু একেবারে রিজিড, অর্থাৎ সেখানে কিন্তু তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই এবং বাধ্যতামূলক, সেখানে কিন্তু সেগুলো তাকে করতেই হবে। হোয়ারেজ আমরা যদি সম্প্রসারণ শিক্ষা দেখি, সেটা কিন্তু একেবারে ভলান্টারি, অর্থাৎ স্বেচ্ছায় সেখানে মানুষকে শেখানো হয়। অর্থাৎ তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সে যদি মনে করে যে সমাধান হওয়া দরকার, তখন সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে সেই সমস্যার সমাধান করা হয়। যেমন আমরা যদি মনে করি যে কোনো পরিবারে কোনো কৃষক তার চাষের উন্নতি হয়তো হচ্ছে না, এবং তাকে কিন্তু সেই সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ এবং কী রকম চাষের পদ্ধতি ব্যবহার করলে তার সেই চাষের উন্নতি হতে পারে, চাষের থেকে সে লাভবান হতে পারে, সেরকমভাবেই কিন্তু তাকে বিষয়গুলো জানানো হয়। লক্ষ্য জনগোষ্ঠী যদি আমরা বলি, সেখানে সমজাতীয় এবং এটা হচ্ছে বহুজাতিক। এখানে সমজাতীয় বলতে যখন শিক্ষার্থীরা প্রথাগত শিক্ষায় আসে, তাদের বয়স, তাদের সামর্থ্য, তাদের সব কিছুই প্রায় একই রকম থাকে। এবং আমরা যদি সম্প্রসারণ শিক্ষা দেখি, সেখানে কিন্তু এরকম নির্দিষ্ট কোনো বয়সের বিষয় নেই। এখানে যে কোনো বয়সেই মানুষ তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে। তাহলে এই হচ্ছে সম্প্রসারণ শিক্ষা এবং বনাম প্রথাগত শিক্ষার যে পার্থক্য আমি এখানে তুলে ধরলাম। এবং এই তুলে ধরার মূল কারণ হচ্ছে এই পার্থক্যটা থেকে কিন্তু আমরা সম্প্রসারণ শিক্ষা সম্পর্কে একটা ধারণাটাকে আরও সুদৃঢ় করতে পারি। সম্প্রসারণ শিক্ষার মূল উপাদানগুলো কি কি, সেগুলো আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। কারণ আজকে সম্প্রসারণ শিক্ষার পার্থক্য থেকে সম্প্রসারণ বা এক্সটেনশন এডুকেশন সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করেছি। আমরা যদি এর মূল উপাদানগুলো আরও চর্চা করি, তাহলে হয়তো এইটা সম্পর্কে আমাদের আরও বৃহৎ ধারণা তৈরি হবে। তাহলে প্রথমত হচ্ছে সম্প্রসারণ শিক্ষা, দ্বিতীয় হলো সম্প্রসারণ সেবা এবং সম্প্রসারণ কার্যক্রম। সম্প্রসারণ শিক্ষা মানেই হচ্ছে আমাদের যে প্রথাগত বা গতানুগতিক শিক্ষা রয়েছে, তার বাইরেও মানুষের কিন্তু শিক্ষার দরকার হয়। ওই প্রথাগত শিক্ষাই কিন্তু মানুষকে তার কর্মজীবনে তাকে কিন্তু সমস্ত কিছু সমাধান দিতে পারে না। মানুষ প্রথাগত শিক্ষার শেষে যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন কিন্তু নতুন নতুন অনেক সমস্যার সম্মুখীন হয়। যেই সমস্যার সম্মুখীন হয় যখন, তাকে যদি সেখান থেকে সমাধান পেতে হয়, তাহলে তার আরও নলেজ এবং তার অনেক ইনফরমেশন দরকার। তাহলে সম্প্রসারণ শিক্ষা হচ্ছে একটা এক্সটেন্ডেড ফর্ম, যেটার মাধ্যমে কিন্তু তাকে কিন্তু সেই সাহায্যটা করা হয়। এবং দ্বিতীয়ত হলো সম্প্রসারণ সেবা। আমরা শিক্ষার ক্ষেত্রে শিক্ষাটাকে শুধু শিক্ষা হিসেবে ধরি না, আমরা ভারতীয় সংস্কৃতির মানুষ এবং ভারতীয় সংস্কৃতিতে সেবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা যদি দেখি, তাহলে দেখব স্বামী বিবেকানন্দ সেবাকে একটা ধর্ম হিসেবে তুলে ধরেছিলেন। তিনি মনে করতেন যে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, এটা মনে করি যেদিন আমাদের পৃথিবীতে পাপ থাকবে না, যেদিন পৃথিবীতে আমরা বিভিন্নভাবে পাপ মুক্ত হব, তখন আমাদের আত্মা কিন্তু মুক্তি পাবে এবং আমরা স্বর্গে যাব। তো এই যে আত্মার মুক্তি, অর্থাৎ যতদিন পৃথিবীতে পাপ থাকবে ঘুরে ঘুরে আসবো, তো এই মুক্তির বিভিন্ন পথ কিন্তু রয়েছে ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় দর্শনে। তাহলে সেখানে স্বামী বিবেকানন্দ সেবাটাকেও কিন্তু একটা মুক্তির পথ হিসেবে দেখিয়ে গেছেন। তাহলে এই যে সম্প্রসারণ শিক্ষা কিন্তু সম্প্রসারণ সেবাও আমরা বলতে পারি। অর্থাৎ মানুষকে সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে সেবা করা, সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে মানুষের যত্ন করা, মানুষের জীবনকে উন্নত করা, এটাও কিন্তু আমাদের এই ফিলোসফি অনুযায়ী, দর্শন অনুযায়ী কিন্তু মানুষের মুক্তির একটা অন্যতম রাস্তা হিসেবে কিন্তু আমরা তুলে ধরতে পারি। এবং সম্প্রসারণ কার্যক্রম আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের কৃষি ব্যবস্থায়, আমাদের শিল্প ব্যবস্থায় নানান রকমের কার্যক্রম এখানে কিন্তু সংগঠিত করা হয় এই সম্প্রসারণ এডুকেশনের মধ্য দিয়ে। যেই কার্যক্রমগুলোর মধ্যে অংশগ্রহণ করলে মানুষ তার বিভিন্ন দক্ষতার বিকাশ করতে পারে, মানুষ তার প্রতিদিনকার যে লড়াই, সেখানে কিন্তু সেই লড়াইকে আরও বেশি সহজ করে তোলার জন্য সেখানে বিভিন্ন কার্যক্রম তাকে কিন্তু অনেক জীবনমুখী করে তোলে। তাহলে এই সম্প্রসারণ শিক্ষার মূল উপাদানগুলোর আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু সম্প্রসারণ শিক্ষার শুধুমাত্র কাকে বলে বা এটা কেন গুরুত্বপূর্ণ শুধু সেটাই নয়, তার একটা যে এফেক্টিভ এবং তার যে নেসেসিটি এবং সেটা আরও সুদৃঢ় করে আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম। এখন কথা হচ্ছে যে এই সম্প্রসারণ শিক্ষার মূল উদ্দেশ্যটা কি, সম্প্রসারণ শিক্ষা কেন দরকার, আমরা এই সম্পর্কে তার ডেফিনেশন, তার সংজ্ঞা এবং তার যে মূল বিষয়, সেগুলো সবই আলোচনা করছি। আমরা যদি একেবারে ভীষণভাবে পার্টিকুলার হই এই বিষয়টাতে, তাহলে দেখব যে গ্রামীণ জনগণের জীবন মান উন্নয়ন করা, অর্থাৎ গ্রামে যারা বসবাস করে তারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়, তারা বিভিন্ন কারণে
উচ্চশিক্ষার সুযোগ পায় না, তারা বিভিন্ন কারণে তাদের চাষবাসের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তাদের জীবন মান অনেক অবনতি দেখা যায়, তাহলে এটার মূল ফোকাস এবং মূল এইমস যদি আমরা বলি সেটা কিন্তু গ্রামীণ জনগণের জীবন মান উন্নত করা। দ্বিতীয়ত হলো পরিবার ও গ্রাম পরিকল্পনার বাস্তবায়ন করা। আমরা জানি যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামেই বসবাস করে। বিশেষ করে আমরা যদি আমাদের জাতির পিতা গান্ধীজির বিভিন্ন প্রকল্পগুলো দেখি, তিনি কিন্তু একটা স্বাধীন এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট ভিলেজ সিস্টেম কিন্তু তিনি করতে চেয়েছিলেন, যেখানে গ্রামের মানুষ সেই গ্রামের মধ্যেই তাদের বিভিন্ন চাহিদা নিবারণ করতে পারবে এবং তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে বাইরে যাওয়ার দরকার হবে না। তার ফলে গ্রাম নিয়ে তার কিন্তু অনেক পরিকল্পনা ছিল। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন প্রকল্প দেখি তাহলে দেখব তিনিও কিন্তু গ্রামের মানুষদের সমবায়ের মধ্য দিয়ে তাদের আর্থিক উন্নতি এগুলো কিন্তু তুলে ধরেছিলেন। তাহলে এই যে সম্প্রসারণ শিক্ষার শুধুমাত্র গ্রামের জনগণের জীবনমানের উন্নতি নয়, সেখানে পরিবার এবং গ্রাম পরিকল্পনারও কিন্তু বিভিন্ন দিক রয়েছে। সামগ্রিক একটা গ্রাম কি করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে অর্থনৈতিকগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং কেন্দ্রীভূত ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে কি করে সেটা আত্মপ্রকাশ করতে পারে, তার কিন্তু বিভিন্ন দিক কিন্তু এখানে রয়েছে। এবং উন্নত জীবনযাত্রার সুযোগ সৃষ্টি করা। তাহলে একটা গ্রামের মধ্যে যদি উন্নত জীবনযাত্রার সুযোগ সৃষ্টি করা যায় তাহলে কিন্তু মানুষ আর শহরমুখী হয় না। কারণ আমরা দেখি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা হচ্ছে রুরাল টু আরবান মাইগ্রেশন। তাহলে রুরাল টু আরবান মাইগ্রেশনকে যদি আমাদের ব্যবস্থা করতে হয়, যদি মানুষকে গ্রামের মধ্যে রাখতে হয়, তাহলে উন্নত জীবনযাত্রার সুযোগ সৃষ্টি করতে হবে, যেটা এক্সটেনশন এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবং যদি আমরা সেটা করতে পারি তাহলে কিন্তু মানুষ আর শহরমুখী হবে না, মানুষ তার গ্রামের মধ্যেই বেঁচে থাকার বিভিন্ন সুযোগ সুবিধা খুঁজে পাবে এবং সেখানেই সে কিন্তু তার জীবন অতিবাহিত করবে। তার কারণ আমরা করোনাকালীন পরিস্থিতিতে দেখেছি যে মানুষ কত দুঃসহ যন্ত্রণায়, মানুষ কত কষ্টের মধ্য দিয়ে শহর থেকে গ্রামে ফিরে এসেছে, কারণ তখন লকডাউন পরিস্থিতি, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। তাহলে আজকে যে এক্সটেনশন এডুকেশন এর যদি আরও উন্নত করা যায় তাহলে কিন্তু গ্রামের মানুষ গ্রামেই তাদের জীবনযাপন করবে এবং সুন্দরভাবে তাদের জীবনযাপন করবে। এখানে সম্প্রসারণ সেবার কথা আমি বলেছি, যেখানে সম্প্রসারণ সেবার মূল কথা হলো যে উন্নয়নমূলক সংস্থার কার্যক্রম পরিচালনা করা, নতুন প্রযুক্তির প্রচার করা এবং সাধারণ জনগণের সাথে সংযোগ তৈরি করা। গ্রামের মানুষ যারা রয়েছে তারা বিভিন্নভাবে আমাদের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার কারণ তাদের কাছে জীবনের লড়াইটা এতটা কঠিন, জীবনের লড়াই করতে গিয়ে তারা কিন্তু মূল স্রোত বা দেশের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তার ফলে তাদের দেশের কাজে যোগদান বা তাদের দেশের উন্নয়নে যোগদান কিন্তু হয়ে ওঠে না। যদিও তারা নীরবে সেই মানুষের অন্ন জোগাড় করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে, কিন্তু এই সম্প্রসারণ শিক্ষা এমন একটা ব্যবস্থা যার মধ্য দিয়ে গ্রামের মানুষকে কিন্তু সংযোগ রক্ষা করা যায়। অর্থাৎ আমাদের যে মূল স্রোত দেশের মধ্যে যা যা চলছে সেগুলো সম্পর্কেও যাতে তারা অবগতি হতে পারে, সেগুলো সম্পর্কেও যাতে তারা নিজেদেরকে আপডেট করতে পারে, ইনফরমেশনগুলো পেতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়। কারণ এখন প্রযুক্তির ব্যবহার বেড়েছে, এই প্রযুক্তির মধ্য দিয়ে বিভিন্ন রকম উন্নয়নমূলক সংস্থার কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু যদি আমরা সংযোগ করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের দেশের জন্য খুব ভালো। সম্প্রসারণ কার্যক্রমের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণে উৎসাহ প্রদান করা। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে আমাদের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ভীষণভাবে পলিউটেড বা ডিগ্রেডেড, এবং এটার জন্য আমরাই দায়ী। তার কারণ আমাদের এই পরিবেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একটা সামঞ্জস্য করতে গিয়ে আমাদের যে আচার আচরণ সেটাও ঠিক নেই। যে আচার আচরণগুলো প্রকৃতিকে অনেক বিভিন্ন সময় ক্ষতি করে থাকে। তাই আমাদের যদি সেই নলেজটা থাকে যে কোন কোন আমাদের আচার আচরণ প্রকৃতির জন্য ক্ষতি করে, তাহলে সেগুলো যদি আমরা জানতে পারি এবং আমাদের প্রকৃতি সংরক্ষণে কিন্তু যদি উৎসাহ প্রদান করা হয়, তাহলে যেই ক্ষতি আমাদের হয়ে চলেছে, প্রকৃতি সংরক্ষণে যদি উৎসাহ প্রদান করা হয় তাহলে যেই ক্ষতি আমাদের প্রকৃতির হয়ে চলেছে, যে ডিগ্রেডেশন হয়ে চলেছে, যে পলিউশন হয়ে চলেছে, সেটাকে কিন্তু আমরা আটকাতে পারি। তাহলে সম্প্রসারণ শিক্ষা শুধুমাত্র কৃষির উন্নতিতে নয়, এটা প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এখানে সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে এমন কিছু শিক্ষামূলক কার্যক্রম আনা হয় যেগুলো আমাদের বিভিন্ন যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে সেগুলোর সংরক্ষণ এবং প্রকৃতির বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষতি না করে যাতে আমরা
একটা প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে পারি, সেরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে থাকে। তৃতীয়ত হলো স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে সহায়তা করা। আমরা জানি যে গ্রামের মানুষ বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থেকে তাদের বিভিন্ন রোগ জীবাণু এবং বিভিন্ন কঠিন রোগে তারা আক্রান্ত হয়। তার কারণ তাদের সেই সচেতনতা নেই, তাদের সেই সঠিক তথ্য নেই। কিন্তু সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে তারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং স্বাস্থ্য হানিকর বিভিন্ন বিষয় থেকে তাদেরকে বিরত রাখতে পারে। তাই সম্প্রসারণ শিক্ষা একটা কমপ্লিট জীবনযাপনের জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রসারণ শিক্ষার এবার মূল নীতিগুলো কি আছে? সম্প্রসারণ শিক্ষার বিভিন্ন যে সমস্ত ভূমিকা সেটা আমরা এখানে আলোচনা করলাম এবং আমরা মনে করি যে এর গুরুত্ব কিন্তু অনেক, কিন্তু এর কিছু মূল নীতি অন্তত আমাদের আলোচনার মধ্যে থাকা দরকার। সে যেমন হচ্ছে যে জনগণের চাহিদা এবং আগ্রহের উপর ভিত্তি করে সম্প্রসারণ শিক্ষা প্রদান করা হয়। তাহলে জনগণের চাহিদা আমাদেরকে বুঝতে হবে, জনগণের কি সমস্যা রয়েছে, তাদের নিড কি রয়েছে, তাদের আগ্রহ কি রয়েছে, সেগুলো বুঝে আমাদের সম্প্রসারণ শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত হলো স্থানীয় সংস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালিত করা। বিভিন্ন জনসম্প্রদায়ের মধ্যে বিভিন্ন স্থানীয় সংস্থাগুলো রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকে, প্রতিনিয়ত মানুষের সেবা করে থাকে। তাহলে সেই সমস্ত স্থানীয় সংস্থাগুলোকে আমাদেরকে যুক্ত করতে হবে, যুক্ত করে তাদেরকে এই কাজে নিযুক্ত করে এই সম্প্রসারণ শিক্ষাকে পরিচালিত করতে হবে। তৃতীয়ত হলো সংস্কৃতিগত পার্থক্যের প্রতি সংবেদনশীল। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন অঞ্চলে যারা সংখ্যালঘু মানুষ বা যারা ধর্মীয় সংখ্যালঘু বা ভাষাগত সংখ্যালঘু, তাদের উপরে অনেক সময় আমরা অনেক রকমের সাম্প্রদায়িক আক্রমণ দেখতে পাই, তার কারণ তারা যেহেতু সংখ্যায় কম। কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। তারা আজকে পৃথিবীরই মানুষ, হয়তো তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারা আমারই কোনো একজন মতো মানুষ। তাই সবসময় একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তাদের পাশে থাকা উচিত এবং এই ধরনের ভেদাভেদ কিন্তু কখনোই কাম্য নয়। তাই এই সম্প্রসারণ শিক্ষার নীতির মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কালচারাল ডাইভার্সিটিকে গুরুত্ব দেওয়া হয় এবং এই যে কালচারাল ডাইভার্সিটি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে কালচারাল ডাইভার্সিটির প্রতি আমাদের সংবেদনশীল থাকা উচিত। তার কারণ সেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন বৈচিত্র্যের মানুষ কিন্তু একসঙ্গে বসবাস করে। তাহলে এই হচ্ছে সম্প্রসারণ শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ মূল নীতি। সম্প্রসারণ শিক্ষার মূল নীতির মধ্যে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। সম্প্রসারণ শিক্ষা কিন্তু জনগণেরই জন্য, তাই এখানে যদি জনগণ অংশগ্রহণ না করে তাহলে এই শিক্ষা কিন্তু এফেক্টিভ হতে পারে না। তাই জনগণের পার্টিসিপেশনটাকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে, এখানে নেতৃত্বের গুণের বিকাশ রয়েছে, গ্রামের মানুষদের যাতে লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় সেদিকে এখানে গুরুত্ব দেওয়া হয়। এখানে স্থানীয় যে সমস্ত নলেজগুলো রয়েছে সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়, কারণ লোকাল নলেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রসারণ শিক্ষার মূল নীতি, সম্প্রসারণ শিক্ষার সংজ্ঞা এবং সবই আমরা আলোচনা করেছি এবং এখন আমরা দেখব যে সম্প্রসারণ শিক্ষার গুরুত্বটা কি রয়েছে, কেন সম্প্রসারণ শিক্ষা আমাদের দরকার। তো সম্প্রসারণ শিক্ষার গুরুত্বের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্ব সেটা হচ্ছে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষকদের শিক্ষাদান করা হয়। গণতান্ত্রিক পদ্ধতি কথাটা কেন ব্যবহার করছি আমরা? কারণ এখানে কোনো রকমের কোনো জাতপাত বা কোনো ধর্মীয় ভাবে কিন্তু কোনো মানুষকে ডিসক্রিমিনেট করা হয় না। যাদের দরকার, এই সাহায্য দরকার, যাদের নিড রয়েছে, উইদাউট এনি ডিসক্রিমিনেশন প্রত্যেকে কিন্তু এখানে যোগদান করতে পারে। তার জন্য এটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। এখানে নতুন উদ্ভাবন গ্রহণে সাহায্য করা হয়, নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে জানতে পারে, বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া এখানে ব্যবহার করা হয়, গ্রামীণ সমস্যা নির্ণয় ও সমাধান করা হয়। আমরা জানি গ্রামগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো সমাধান করা হয়। এবং সম্প্রসারণ শিক্ষার কার্যকারিতা যদি আমরা দেখি তাহলে উল্লেখযোগ্যভাবে এখানে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, জীবনযাত্রার মান উন্নয়ন, উন্নত সমাজ গঠন করা, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং এগুলো ভারতবর্ষের নিরিখে দাঁড়িয়ে আমাদের কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রসারণ শিক্ষার যদি প্রভাব আমরা দেখি তাহলে দেখব কৃষি ও ব্যবসায় উন্নতি, মানুষের আর্থিক অবস্থার উন্নতি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মানুষ বিভিন্ন রকমের সামাজিক দৃষ্টিভঙ্গি যেগুলো অনেক সময় মানুষের যে মনোভাবের যদি পরিবর্তন না হয়, মানুষের মনোভাব যদি ব্যাপক না হয়, মানুষের মনোভাব যদি বন্ধুত্বপূর্ণ না হয়, সেটা অনেক সময় সামাজিক সমস্যা তৈরি করে। তাই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও কিন্তু এখানে এই সম্প্রসারণ শিক্ষার মধ্য দিয়ে মানুষকে সাহায্য করা হয়। যে আমরা যদি আমাদের অ্যাটিটিউড না বদলাই, আমাদের মধ্যে যদি ভীষণ রকমের বায়াসনেস থাকে, তখন কিন্তু
একটা সুস্থ সমাজ তৈরি হতে পারে না। সম্প্রসারণ শিক্ষার পদ্ধতি কেমন? এতক্ষণ ধরে আমরা সম্প্রসারণ শিক্ষার বিভিন্ন মূলনীতি, এফেক্টিভনেস এগুলো আলোচনা করেছি, কিন্তু এই শিক্ষা কেমনভাবে দেওয়া হয়? এটি সরাসরি প্রশিক্ষণের মধ্য দিয়ে দেওয়া হয়, এটা স্থানীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং প্রযুক্তি ও বিজ্ঞানের সংযোগের মধ্য দিয়ে এটা দেওয়া হয়। অর্থাৎ সম্প্রসারণ শিক্ষা প্রথাগত শিক্ষায় যেরকমভাবে যে পদ্ধতি ব্যবহার করা হয়, এখানে কিন্তু সেই পদ্ধতি ব্যবহার করা হয় না। এখানে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং সেখানে সবাই অংশগ্রহণ করে এবং তারা প্রশিক্ষণ নেয় এবং স্থানীয় সমস্যাগুলো সমাধান করা হয়। স্থানীয় সমস্যাগুলোকে প্রথমে আইডেন্টিফাই করা হয় এবং সেগুলো সমাধান করা হয় এবং এখানে প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞান সংযোগের মধ্য দিয়ে কিন্তু এই সম্প্রসারণ পদ্ধতি পরিচালিত হয়। সম্প্রসারণ শিক্ষা ও স্থিতিশীল উন্নয়ন, আমরা জানি যে সারা পৃথিবী এখন স্থিতিশীল উন্নয়নের দিকে এগোচ্ছে। তার কারণ উন্নয়ন যদি স্থিতিশীল না হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশ দূষণমুক্ত হবে না। আমরা যদি দীর্ঘদিন পৃথিবীতে বসবাস করতে চাই, সেটা কিন্তু পৃথিবী কিন্তু বসবাস উপযোগী থাকবে না। তাই শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এবং সম্প্রসারণ শিক্ষা সেই ভূমিকা পালন করে থাকে। যেমন দারিদ্র্য বিমোচনে সহায়তা করা, কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা গ্রহণ করা, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, এগুলো সবই কিন্তু স্থিতিশীল উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সম্প্রসারণ শিক্ষার যদি ভবিষ্যৎ আমরা দেখি তাহলে দেখব যে ডিজিটাল সম্প্রসারণ শিক্ষা, যেটার মাধ্যমে আগামী দিনে প্রচুর মানুষ এই শিক্ষা গ্রহণ করতে পারবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মানুষকে শেখানো হবে এবং উন্নত জীবনযাত্রার জন্য নতুন উদ্যোগ কী করে নেবে সেগুলো মানুষ এখান থেকে জানতে পারবে। তাহলে কিন্তু আমরা বলতে পারি সম্প্রসারণ শিক্ষা ভবিষ্যতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে। সবচেয়ে বড় কথা, এখন যে বিষয়টা আমি এখানে আলোচনা করছি সেটা হলো যে বিভিন্ন চ্যালেঞ্জ এবং তার সমাধান। তো যে কোনো ভালো উদ্যোগ তার কিন্তু চ্যালেঞ্জ থাকেই, সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে সমাধান করতে হয়। তাহলে সম্প্রসারণ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন এখানে সীমিত সম্পদ রয়েছে, যেটা দিয়ে আমাদের বৃহৎ সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব হয় না। শিক্ষিত সম্প্রসারণ কর্মীর অভাব অনেক সময় হয় এবং স্থানীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ উপায়ে শিক্ষা প্রদান করা যায় না। এগুলো সবই কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এগুলো এরকম নয় যে এগুলো সমাধানযোগ্য নয়, এগুলোর সমাধানও কিন্তু হতে পারে এবং আমরা ভালোভাবে এই সম্প্রসারণ শিক্ষাকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি। তো আমি আজকের যে আলোচনা, সেই আলোচনায় একেবারে শেষের দিকে রয়েছি এবং অর্থাৎ আমি এখানে একটা কনক্লুডিং পার্টে রয়েছি, যেখানে সম্প্রসারণ শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে গ্রামীণ জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন হয়ে থাকে এবং ভবিষ্যতে এর কার্যকারিতা আরও বৃদ্ধি হওয়া দরকার এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আজকের এই পাঠ সম্পর্কে কিছু প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলো শিক্ষার্থী বন্ধুদেরকে এই বিষয় সম্পর্কে আরও বেশি অবগত করবে। যেমন সম্প্রসারণ শিক্ষার প্রধান লক্ষ্য কী, সম্প্রসারণ শিক্ষা কীভাবে আনুষ্ঠানিক শিক্ষার থেকে আলাদা, সম্প্রসারণ শিক্ষার 3টি মৌলিক উপাদান কী কী, সম্প্রসারণ শিক্ষার লার্নিং বাই ডুইং নীতিটি ব্যাখ্যা করলে কিন্তু অনেক কিছু এই সম্প্রসারণ শিক্ষা সম্পর্কে অনেক বেশি সুন্দর ধারণা তৈরি করা যাবে। আজকের এই উপস্থাপনা আমি এখানেই শেষ করছি। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।